নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রেমাঙ্কুর আতর্থীর লেখা মতিলাল। পাঠক একবার মনুষ্যচক্ষু উন্মীলন করুন, কল্পনা নেত্রে দেখুন আজকের এই প্রাসাদ কণ্টকিত কলকাতা শহরের বুকে প্রায় সদর রাস্তার ওপরেই একখানা খোলা মাঠ। মাঠখানা রাস্তা থেকে দেখা যায় না। চারপাশে গোটা কয়েক বড় বড় বাড়ি তাকে যেন ধনীদের সেইনচক্ষু দৃষ্টি থেকে আগলে রেখেছে। রাস্তা থেকে বোঝাই যায় না যে এখানে এত বড় একটা মাঠ একেবারে মাঠে মারা যাচ্ছে। মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে চারপাশে চাইলে মনে হবে বড় বড় বাড়ির মাঠমুখো জানলাগুলো যেন অবাক হয়ে এই খোলা জায়গাটুকুর শ্যামল সৌভাগ্যের দিকে চেয়ে আছে। এই ময়দানটি ছিল আমাদের ছেলেবেলার লীলাভূমি। আমরা প্রায় গুটি কুড়িক ছেলে প্রতিদিন এখানে খেলতে আসতুম শহরের নানা দিক থেকে। মাঠের একদিকে প্রকাণ্ড প্রাসাদের মতন একটা বাড়ি। এই বাড়ির একটি ছেলে ছিল আমাদের বন্ধু, তাদেরই ছিল এই মাঠ। একদিন বিকেলে আমরা তখন খেলায় উন্মত্ত। এমন সময় বাড়ির মধ্যে কান্নার রোল উঠল। আমরা খেলা ফেলে ছুটে বাড়ির মধ্যে ঢুকলুম। বন্ধু বললে দেনার দায়ে তাদের সমস্ত সম্পত্তি আটকা পড়েছে। তারপরে প্রতিদিন পাওনাদারেরা এসে ঝাড়, লণ্ঠন, খাট, পালং বের করে নিয়ে যেতে লাগলো। সবার শেষে একদিন তারা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল পশ্চিমের কোন এক শহরে। কিন্তু যাক, সে আর এক কথা। হাইকোর্টে মামলা চলতে লাগলো বছরের পর বছর ধরে, আর আমরা একদল লক্ষ্মী ছাড়া ছেলে সেই বিরাট প্রাসাদ ও তারই সংলগ্ন এই মাঠখানা নিরুপদ্রবে ভোগ করতে লাগলুম। বিকেলে ছুটির পর মাঠে ফুটবল খেলা শুরু হতো। আমাদের মধ্যে দুটি দল ছিল। একদল ছিল খেলোয়াড়, আর একদল ছিল গাইয়ে বাজিয়ে। গাইয়ে বাজিয়ের দল খেলার সময় একদিককার গোলপোস্টের কাছে বসে থাকত। খেলা শেষ হয়ে গেলে তাদের মধ্যে একজন বলটিকে কোলে নিয়ে বাজাতে বসত, আর গান শুরু হতো। খেলোয়াড়ের দল তখন গাইয়ে বাজিয়েদের ঘিরে গোল হয়ে বসত। দুদলই ছিল দুদলের গুণের কদরদান, আর দুদলের মধ্যে যোগসূত্র ছিল 5 নম্বরের একটি ফুটবল, যেটি ছিঁড়ে গেলে কিংবা যার ভেতরকার হাওয়া কমে গেলে দুদলেরই ফুর্তি হতো একদম মাটি। মতিলাল ছিল শেষের দলের, অর্থাৎ গাইয়ে বাজিয়ে দলের লোক। কিন্তু মাঠের সভার রীতিমতো সভ্য হয়েও আমাদের ধরন ধারণের সঙ্গে তার চালচলনের ঠিক মিল ছিল না। তার কথাবার্তা, হালচাল সবকিছুর মধ্যেই পাকা সংসারীর একটা ছাপ ফুটে উঠত। সে ছিল যাকে সোজা কথায় বলে কাজের লোক। আমরা ছিলুম লেখাপড়ায় একেবারে সেরা ছেলে। প্রত্যেক পরীক্ষায় কে কত নিচে থাকতে পারে আমাদের মধ্যে প্রতি বৎসরই তারই প্রতিযোগিতা চলত। ছুটি জিনিসটিকে বরাবর আমরা ছুটি বলেই মান্য করতুম। কিন্তু মতিলাল ছিল ঠিক তার উল্টো। লেখাপড়ায় সে ভালো ছেলে না হলেও ভালো হবার চেষ্টা সে করত। একমাত্র সরস্বতী পুজোর দিন ছাড়া বছরের প্রতিদিন নিয়ম করে রুটিন মতো সে পড়াশুনো করত। ইংরেজি শেখবার প্রতি তার ছিল অসাধারণ ঝোঁক। তার বাবা এবং ঠাকুরদাদা দুজনেই ছিলেন ডেপুটি। সে বলতো যে তার জন্যেও হাকিমের চেয়ার খালি পড়ে রয়েছে। বিএ পাশ করে এখন গুটি গুটি সেখানে গিয়ে বসতে পারলে হয়। মতিলাল মাঠে আসতো একেবারে সন্ধ্যা ঘেঁষে। স্কুলের ছুটির পর প্রত্যহ সে গড়ের মাঠের দিকে যেত। প্রতিদিন নিয়ম করে এই বায়ু সেবন করতে যাবার স্পৃহা যে বায়ুরোগেরই একটি বিশেষ লক্ষণ, এ কথা উল্লেখ করলে মতিলাল বলতো, এই গড়ের মাঠের দিকে হাওয়া কি আর এমনি খেতে যাই রে? ওদিকে মেম সাহেবদের পিছু পিছু ঘুরলে অনেক ভালো ভালো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস শিখতে পারা যায়। সাহেব মেমরা যে কি অযাচিতভাবে মুক্তকণ্ঠে ইডিয়ামস ও ফ্রেজেস ছড়াতে ছড়াতে পথে বিচরণ করে, মধ্যে মধ্যে মতিলালের মুখে তারই দু একটা উদাহরণ শুনে আমাদের মনে হতো ইংরেজি ভাষাটা আমাদের আর শেখা হলো না। কারণ তা শিখতে যা অধ্যবসায়ের প্রয়োজন তা একমাত্র মতিলালেরই আছে, এবং তার জন্য অনুপ্রেরণা আসছে ভবিষ্যতে সেই হাকিমি পদ থেকে, যে অনুপ্রেরণা
আমাদের মধ্যে কারোরই ছিল না। মতিলালের দেশ ছিল পূর্ববঙ্গে, কিন্তু পিতা ও পিতামহের সঙ্গে বাংলা, বিহার, উড়িষ্যা ও ছোটনাগপুর জেলায় ছেলেবেলা থেকে ঘুরে ঘুরে তার পূর্বত্বটুকু সম্পূর্ণ খসে গিয়েছিল। কথাবার্তা বলতো সে পরিষ্কার, আর তার কণ্ঠটি ছিল মন মাতানো। তাছাড়া গানের সংগ্রহও ছিল তার বিস্তর। সেসব গান তখনও কারুর মুখে শুনতে পেতুম না, এখনও পাই না। পাঠক, দৃষ্টি আরেকটু প্রসারিত করুন। মাঠের আর এক কোণে কতকগুলো ভাঙা ঘর। একসময় বোধহয় সেখানে গোয়াল ছিল। এখানটায় রীতিমতো জঙ্গল, মানুষভর উঁচু উঁচু বুনো কচু গাছ, হঠাৎ বড়লোকের মতো অত্যন্ত কদর্যভাবে নিজেদের সমারোহ জাহির করতে ব্যস্ত। এদের মাঝে ৫-৬টা উঁচু নারকেল গাছ, মাথার উপরে চিরশ্যাম ডালি নিয়ে দিন রাত তাদের ঝরঝর রাগিনীতে বোধহয় সেই বাড়িরই পুরনো গাথা গেয়ে যেত। মাঝে মাঝে সন্ধ্যার পরে এই জঙ্গলটার ঠিক পেছন দিকে চাঁদ উঁকি দিত। জঙ্গলের পরেই ছিল একখানা বাড়ি। এই বাড়ির একটা আলসেবিহীন খোলা ছাদ মাঠের দিকে বার করা ছিল, যেন দেওয়ালের কঠোর আলিঙ্গন থেকে মুক্তি পাবার জন্য বাড়িরই খানিকটা মাঠের দিকে ছুটে বেরিয়ে এসেছে। নারকেল গাছগুলোর পেছন থেকে চাঁদ উঁকি দেওয়ার কিছু পরেই সেই খোলা ছাতে এসে দাঁড়াতো একখানি চাঁদ মুখ। এরা ছিল যেন দুই সখী। চাঁদের সাড়া পেলেই চাঁদমুখ আর কিছুতেই ঘরে থাকতে পারত না। সে ছিল তরুণী, উজ্জ্বল গৌর ছিল তার দেহের বর্ণ। কিছুক্ষণ চাঁদের দিকে চেয়ে থেকে সে আকুলভাবে মাঠের দিকে চাইত। মাঠের মধ্যে কি যে ছিল তার ধ্যানের বস্তু, কে যে তার কামনার ধন, তা আমরা কেউ জানতুম না, জানবার চেষ্টাও কোনোদিন করিনি। অনেকক্ষণ সেইভাবে চেয়ে থেকে আস্তে আস্তে আবার সে ঘরে ফিরে যেত। যেদিন এই ব্যাপার হতো সেদিন আর আমাদের গান মোটেই জমত না। তরুণী ছাতের ধারে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নির্মলের হাতে ফুটবলের ওপর তবলার বোল তার অজ্ঞাতেই থেমে যেত। মতিলালের কণ্ঠ ধীরে ধীরে কখন যে বাতাসে মিলিয়ে যেত তা আমরা বুঝতে পারতুম না। আমরা অনিমেষ নয়নে সেই তরুণীর দিকে চেয়ে থাকতুম। তারপরে ধীরে ধীরে যখন তার মূর্তি ছাতের এক কোণে মিলিয়ে যেত, তখন আমাদের মনের পটে ফুটে উঠত এক একটি ভাবমূর্তি, আর উঠত ছোট্ট সেই সভাতলে দীর্ঘশ্বাসের ঝড়। এরপরে কথা কি গান কিছুই জমবে না বুঝেই আমরা যে যার বাড়ির দিকে রওনা হতুম। কৈশোরের কল্পনা সাগরে আমাদের জীবনতরণী যখন এইভাবে টলমল করছে, তখন চাঁদ এসে ধরলে তার হাল, আর লক্ষ্য হলো চাঁদমুখ। চাঁদের সঙ্গে তার সঙ্গিনীর দলও এলো। চিত্রা আসতে লাগলো তার বিচিত্র রূপ ধরে। শ্রবণা এলো নৃত্যের তালে দুলোকে ভুলোকে মাদল বাজিয়ে। ভদ্রা তার বিরহের গাথা অশ্রুধারে ঢেলে দিতে লাগলো। স্বাতী, রাধা আর অনুরাধা খেলতে লাগলো লুকোচুরি। আর সবার শেষে ফল্গু যেত হৃদয় দোলায় দোল দিয়ে। এদের পাল্লায় পড়ে কোথায় গেল পড়াশুনো, আর কোথায় গেল কি? বাইরের সংসারটা হয়ে পড়ল একটা অত্যন্ত অনাবশ্যক ও অবান্তর জিনিস। নিজের মনের মধ্যে একটা বিরাট কল্পনার রাজ্য তৈরি করে তারই সিংহাসনে মশগুল হয়ে বসে রইলুম। আমাদের হালচাল দেখে প্রতিবেশীদের রসনা হয়ে উঠল সংবাদপত্রের চাইতেও তীক্ষ্ণ, আর অভিভাবকদের নির্যাতন করবার শক্তি দেখে জেলের কর্তৃপক্ষও হতো লজ্জিত। কিন্তু আমাদের সেসব দিকে ভ্রুক্ষেপও ছিল না। আমরাও বলতুম, হে ভগবান, এরা যে কি করছে তা এরা বুঝতে পারছে না, তুমি এদের মার্জনা করো। একদিন সেদিন এই চাঁদ আর ছাতের কোণের সেই চাঁদমুখ অনেকক্ষণ ধরে আমাদের মনের মধ্যে প্রকাণ্ড একটা ঝড় তুলে সবেমাত্র অস্ত গেছে। এমন সময় নির্মল বললে যে একটি মেয়েকে সে ভালোবাসে। মেয়েটির বাড়ি তার মামার বাড়ির পাশেই। মামাদের সঙ্গে তাদের খুব ভাব। সেইখানেই সেই কিশোরীর সঙ্গে তার প্রথম পরিচয়। কিন্তু পরিচয় এখন দুপক্ষ থেকেই গভীর প্রেমে পরিণত হয়েছে। কিন্তু তার সঙ্গে মিলনের কোনো সম্ভাবনা নেই, কারণ মেয়েটির নাকি কোনো এক জমিদারের ছেলের সঙ্গে বিয়ের একেবারে ঠিক হয়ে গিয়েছে। নির্মলের এই কাহিনীটি যে ডাহা মিথ্যে কথা তা বুঝতে আমাদের কারোরই বাকি রইল না।
কিন্তু কারুর মুখ দিয়েই তার একটি প্রতিবাদ বেরুল না, কারণ ঘটনাটি মিথ্যা হলেও সেই ইতিহাসের মধ্যে এমন একটা শাশ্বত সত্য ছিল যা সমস্ত অসত্যকে ছাপিয়ে একটি অখণ্ড সত্যের মূর্তিতে আমাদের কাছে প্রতিভাত হল। নির্মলের কাহিনী শেষ হতে না হতে আমাদের দীর্ঘ নিঃশ্বাসগুলো পড়বার আগেই সত্যকুমার তার নিজের জীবনের একটা প্রেমের কাহিনী বর্ণনা করলে। সত্যর পর বিমল, এমনি করে আবহাওয়াটা এমনই সংক্রামক হয়ে উঠল যে আমিও কল্পনা থেকে নিজের জীবনের অমনি একটা কাহিনী তৈরি করে বলে দিলুম। সকলেই নিজের নিজের কাহিনী বললে বটে, কিন্তু মতিলাল কেবল দীর্ঘ নিঃশ্বাসই ফেললে, বললে না কিছুই। তাকে চুপ করে থাকতে দেখে আমাদের মনে হলো যে তারও নিশ্চয়ই একটা প্রেম কাহিনী আছে। শুধু আছে নয়, তার মূলে কিছু সত্য আছে বলেই সেটা সে প্রকাশ করতে চায় না। আমরা তাকে চেপে ধরলুম, বলতেই হবে। মতিলালও কিছুতেই বলবে না। আপত্তি তার যতই দৃঢ় হতে থাকে, আমাদের সন্দেহ ততই ঘনীভূত হয়। শেষকালে অনেক বলা কবার পরে অত্যন্ত অনিচ্ছার সঙ্গে সে প্রকাশ করলে যে তাদের বাড়ির দোতলার ছাদের গায়েই আর একজনদের ছাদ একেবারে লাগানো। এই বাড়িরই একটি মেয়ের সঙ্গে তার খুব ভাব হয়েছে। তাকে সে ভালোবেসেছে, প্রতিদানও পেয়েছে। তাকে সে বিয়ে করবেই, এতে যা হয় হবে। মতিলালের কাহিনীটি সংক্ষিপ্ত বটে, কিন্তু আমরা সকলেই মনে মনে স্বীকার করলুম যে এর মধ্যে মিথ্যার আমেজ এতটুকুও নেই। চাঁদ ও চাঁদমুখ মতিলালের মতো ছেলের মনেও প্রভাব বিস্তার করেছে জেনে মনে হতে লাগলো যেন সে আমাদের খুব কাছে এসে পড়েছে। মনে আছে, তার পরদিন থেকে সে গড়ের মাঠে ইডিয়ামস ও ফ্রেজেস শিখতে যাওয়া বন্ধ রেখে তাড়াতাড়ি মাঠে আসতে আরম্ভ করল। আর চাঁদমুখের চর্চা করবার জন্য গানের পরে আরও আধ ঘন্টা আড্ডার সময় বাড়িয়ে দেওয়া হলো। এইরকম কিছুদিন যায়। দিন কয়েক মতিলালের দেখা নেই। তার বাড়ি কেউ চেনে না, কাজেই খোঁজ পাবারও উপায় নেই। ইতিমধ্যে একদিন সে আমাদের কাছে খুব গোপনে প্রকাশ করেছিল যে তাদের মিলনের পথে দু একজন লোক বাধা দেওয়ার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে এ কথাও জানিয়ে রেখেছিল যে তাকে না পেলে সে আত্মহত্যা করবে। মতিলালের অদর্শনে আমরা উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছি। এমন সময় সংবাদ পাওয়া গেল যে তার সাংঘাতিক অসুখ, বুঝিয়ে যাত্রা আর বাঁচে না। মতিলালের অসুখের খবরটা যে কেমন করে কোথা দিয়ে এসে পৌঁছল তা মনে নেই। খোঁজ পড়ল তার বাড়ি কোথায়, কিন্তু কেউই তার বাড়ি চেনে না। ঠিক হলো তার স্কুলে গিয়ে বাড়ির ঠিকানাটা জেনে আসা হবে। সে আবার পড়তো একটা অদ্ভুত স্কুলে। স্কুলটির নাম ছিল সর্বমঙ্গলা ইনস্টিটিউশন। তার বাবার একজন চেনা লোক সেই স্কুলের শিক্ষক ছিলেন। সেই সুবাদে মতিলালকে সেখানে ভর্তি হতে হয়েছিল। স্কুলটি ছিল নির্মলের বাড়ির কাছেই। নির্মল বললে যে কাল সেখানে গিয়ে সে মতিলালের ঠিকানা জেনে আসবে। পরদিন নির্মল মতিলালের ঠিকানা জেনে নিয়ে এলো। আমরা জন 4-5 খেলা ফেলে মতিলালের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গলির গলি, তস্য গলি ঘুরে ঘুরে প্রায় সন্ধ্যার সময় আমরা তার বাড়ি আবিষ্কার করলুম। হরি হরি, এই বাড়িতে মতিলাল থাকে। সে একটা খোলার বাড়ি। 50 রকমের লোক হরদম বাড়ির মধ্যে ঢুকছে আর বেরুচ্ছে। যাকেই মতিলালের কথা জিজ্ঞাসা করা যায় সেই বলে জানি না। নির্মল নিশ্চয়ই ভুল ঠিকানা এনেছে, এই সাব্যস্ত করে আমরা ফিরবো করছি। এমন সময় একটি লোককে ওষুধের শিশি নিয়ে বাড়ির মধ্যে ঢুকতে দেখে জিজ্ঞাসা করা গেল, হ্যাঁ মশাই, মতিলাল থাকে এই বাড়িতে? সন্ধান পাওয়া গেল এই বাসাতেই মতিলাল থাকে বটে। লোকটি আমাদের সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে ঢুকল। কতকগুলো এঁদো পচা নর্দমা ও আস্তাকুঁড় পেরিয়ে একটা নিচু ঘরে গিয়ে আমরা ঢুকলুম। ঘরের এক কোণে খাটে একটা স্যাঁতস্যাঁতে বিছানায় মতিলাল পড়ে আছে। খাটের কাছে 2-3 জন লোক মাটিতে বসে গল্প করছে। এক কোণে মাটির পিলসুজের উপরে প্রদীপ জ্বলছে। আমরা গিয়ে খাটের উপর বসতেই মতিলাল অদ্ভুত একরকম দৃষ্টিতে আমাদের দিকে চাইতে লাগলো। জিজ্ঞাসা করলুম, মতিলাল কেমন আছিস ভাই? মতিলাল চিৎকার করে উঠল, हमारा सर्वांगों में बेस करके गंगा मृत्तिका तुलसी पाता बांट के लेप के दाओ, वो जल जाता है।
মতিলালের মুখে এরকম হিন্দি কথা শুনে তো আমরা কজন হেসেই ফেললুম, কিন্তু সে আবার তখনই চেঁচিয়ে উঠল, क्या हमारा दुर्दशा देख के तुम लोग हंसता है, निर्दय कहाँ का। হাসি মিলিয়ে গিয়ে চোখ অশ্রুতে ভরে উঠল। মতিলালের দিকে চেয়ে দেখি তার চোখে আর সেই অদ্ভুত দৃষ্টি নেই, চাহনি বেশ স্বাভাবিক। অতি ক্ষীণ স্বরে একবার সে বলে উঠল, ওহ হাউ হেল্পলেস। কথাগুলো বলেই সে চোখ বুজে ফেললে। রোগ কিংবা রোগী সম্বন্ধে আমাদের কারোরই কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু তবুও মনে হলো যে মতিলালের অবস্থা সংকটাপন্ন। সেখানে যে লোকগুলি বসেছিল তাদের জিজ্ঞাসা করা হলো, মতিলালের বাড়িতে অসুখের খবর দেওয়া হয়েছে কি? তারা বললে না, এখনও জানানো হয়নি, বিকারটা তো আজ দুপুর থেকেই শুরু হলো কি না। তাদের কাছ থেকে মতিলালের বাবার ঠিকানা জেনে নিয়ে তখনই তাকে তার করে দিলুম, তার পাওয়া মাত্র চলে আসবেন, মতিলালের অবস্থা সংকটাপন্ন। পরে খোঁজ নিয়ে জানতে পারলুম যে মতিলালের এক দূর সম্পর্কের কাকা কলকাতায় থাকেন এবং মতিলাল তাঁরই তত্ত্বাবধানে থাকে। যা হোক, সেদিন তার করে রাত্রে বাড়ি ফেরা হলো। পরদিন বিকেলবেলা গিয়ে দেখি মতিলালের বাবা এসে পড়েছেন, খুব ধুম করে চিকিৎসা শুরু হয়ে গেছে। ভদ্রলোক আমাদের দেখে ভারী খুশি হলেন। আমাদের খেলার মাঠের কাছেই একখানা বাড়ি ভাড়া ছিল, সেই বাড়িটা ঠিক করে মতিলালকে সেখানে নিয়ে যাওয়া হলো। তার মা ও অন্য ভাই বোনেরা দু একদিনের মধ্যেই এসে পড়লেন। আমরা প্রতিদিন সন্ধ্যার সময় গিয়ে তাকে দেখে আসতে লাগলুম। মতিলালের সে যাত্রা পরমায়ু ছিল। 1.5 মাস রোগ যন্ত্রণা ভোগ করে সে আরোগ্যের পথে অগ্রসর হতে লাগল। তার বাবা ফিরে গেলেন বিহারের সেই শহরে কর্মস্থলে। মা ও অন্য ভাই বোনেরা কলকাতাতেই রয়ে গেলেন। ঠিক হলো যে এবার থেকে তারা কলকাতাতেই থাকবেন। স্কুলের গ্রীষ্মের ছুটির সময় মতিলালরা যাবে বাবার কাছে, আর পুজো ও বড়দিনের ছুটির সময় বাবা আসবেন তাদের কাছে। মতিলাল সেরে উঠে আবার স্কুলে যেতে আরম্ভ করলে। কিছুদিনের মধ্যেই আড্ডায় নিয়মিত হাজিরাও পড়তে লাগল। কিন্তু ছাতের কোণে সেই চাঁদমুখের উদয় হলেই সে আর বসত না, কোনো রকম ছুতো করে পালিয়ে যেত। চাঁদমুখ দেখে সরে পড়বার কারণটা আমাদের কাছে যতই সে ঘুরিয়ে বলুক না কেন, আমরা ঠিক বুঝতে পারতুম চন্দ্রবদনের প্রতি তার আকস্মিক এই যে বিতৃষ্ণা, এর মূলে আছে দোতলার ছাতের সেই প্রেম কাহিনী। আমরা সবাই নিজেদের যে প্রেম কাহিনীর বর্ণনা করেছিলাম তার মধ্যে অন্তত বাড়িঘরগুলি ছিল সত্যি, কিন্তু মতিলাল অতখানি গৌরচন্দ্রিকার পর এমন একটি গল্প ছাড়লে যে তার মধ্যে সত্যের রেশটুকু পর্যন্ত নেই। খোলার বাড়ির দোতলার ছাদের কথা নিয়ে তার অসাক্ষাতে আমাদের মাঝে মধ্যে খুব হাসির ধুম পড়ে যেত। হয়তো মতিলালের কানে কোনো সূত্রে কিছু পৌঁছেছিল, তাই সে ইদানিং চাঁদের সঙ্গে চাঁদমুখের উদয় দেখলেই পালিয়ে যেত। কিন্তু একদিন সত্যি বাঘ এলো। মতিলালের বাবা বিহারের যে শহরে তখন হাকিমি করছিলেন, সেই শহরের একজন উকিল ছিলেন তার বিশেষ বন্ধু। উকিল বন্ধুটির 2-3 পুরুষ ধরে এখানে বাস। তার বাবা ও ঠাকুরদাদা সে অঞ্চলে বেশ বিষয়াশয় করে গিয়েছেন। তাঁদেরই একখানা বাড়ি ভাড়া নিয়ে মতিলালেরা সেখানে থাকত। বাড়ির পাশে বাড়ি হওয়ায় 2 পরিবারের মধ্যে সদ্ভাবও ছিল খুব। জগবন্ধুবাবুর স্ত্রী কিছুদিন থেকে নানা রকম অসুখে ভুগছিলেন। সেখানকার ডাক্তার কবিরাজেরা কিছু করতে না পারায় তাকে কলকাতায় নিয়ে আসবার কথা চলছিল। জগবন্ধু মতিলালকে লিখলেন একটা বাড়ি ভাড়া করবার কথা। বাড়ির জন্য বেশি কষ্ট পেতে হলো না। তাদের বাড়ির পাশেই একখানা বাড়ি খালি ছিল, সেই বাড়িখানা জগবন্ধুবাবুদের জন্য ঠিক করা হলো। জগবন্ধুবাবুর পরিবার খুব বড় নয়। তার বৃদ্ধা মা পুত্রবধূর সঙ্গে এলেন, আর এলো মুমূর্ষু মায়ের সেবার জন্য কৃষ্ণা একাদশীর অস্তমান চন্দ্রের পাশে শুক্লা চতুর্দশীর পূর্ণ শশীর মতন তাঁর একমাত্র বিধবা মেয়ে হিমানী। জগবন্ধুবাবুর স্ত্রীকে মতিলাল মাসিমা বলে ডাকত। যেদিন তাঁরা এসে পৌঁছলেন সেদিন থেকে মতিলালের আর বিশ্রাম নেই। এই ডাক্তারের বাড়ি ছোটা, এই ডাক্তারখানায় যাওয়া, ঝি চাকরের ব্যবস্থা করা, বাজার করা, রোগীর সেবা করা, একাই সে 100 হয়ে উঠল।
আমরা তাদের বাড়িতে গেলে মতিলালের মা হিমানির মার উদ্দেশ্যে বলতেন, গেল জন্মে মতিলাল বোধহয় ওরই ছেলে ছিল। ছেলেটা এই সেদিন ব্যারাম থেকে উঠেছে, আবার না পড়লে বাঁচি। মতিলালের সঙ্গে সঙ্গে হিমানিদের বাড়িতে আমাদের গতিও অবারিত হয়ে উঠল। হিমানির বাবার অগাধ কাজ, তাই তিনি সবসময় রুগ্না স্ত্রীর কাছে থাকতে পারতেন না। 10-15 দিন অন্তর শনিবার দেখে তিনি কলকাতায় আসতেন, আর রবিবার সন্ধ্যার সময় ফিরে যেতেন। মাস কয়েক ধরে ডাক্তার কবিরাজ অবধূত করে কিছুতেই হিমানির মার অসুখ সারল না। এতদিন তবুও তিনি উঠতে হাঁটতে পারছিলেন। কোথাকার এক দিগ্গজ কবিরাজ এসে 2-3টি গুলির আঘাতে ভদ্রমহিলাকে একেবারে বিছানায় পেড়ে ফেললে। আবার ডাক্তারি শুরু হলো। 50 রকমের ওষুধ, মালিশ, ঘন্টায় 2-3 বার করে। তার উপরে 15 মিনিট অন্তর জ্বরের তাপ দেখা, খাতায় চৌকো ঘর কেটে তাতে জ্বরের নকশা করা ইত্যাদি ব্যাপারে কাজ বেড়ে গেল 4 গুণ। আমি আর নির্মল এসে হিমানি ও মতিলালকে সাহায্য করতে লাগলুম। কিন্তু আমাদের সেবা ও ডাক্তারদের চিকিৎসা সমস্ত ব্যর্থ করে দিয়ে হিমানির মা স্থির মৃত্যুর পথে এগিয়ে চলতে লাগলেন। ক্রমে তার অবস্থা সংকটাপন্ন হল। সেদিন বোধহয় পূর্ণিমা। সকাল থেকেই রোগিণীর অবস্থা খারাপ। ঠিক হলো যে আমি আর নির্মল রাত্রি 1টা পর্যন্ত জাগব, তারপরে হিমানি ও মতিলাল বাকি রাতটুকু জাগবে। হিমানির ঠাকুরমা রাত্রির পর রাত্রি পুত্রবধূ শিয়রে জেগে বসে থাকতেন। এতে তার কোনো ক্লান্তি ছিল না। তবে তিনি ওষুধপত্র কিছু খাওয়াতে পারতেন না। পাছে ভুল করে মালিশের ওষুধ খাইয়ে দেন, এই জন্য আমাদের কারুকে থাকতেই হতো। সে রাত্রে আমি আর নির্মল 1টা অবধি জেগে মতিলালকে তুলে দিতে গিয়ে দেখি বিছানায় সে নেই। আমি আর নির্মল শুতুম ছাতের ওপর একটা ছোট্ট ঘরে। হাওয়া পাবার জন্য হয়তো সে আমাদের বিছানায় গিয়ে শুয়েছে মনে করে ছাতে গিয়ে দেখি এক কোণে মতিলাল ও হিমানি দাঁড়িয়ে আছে। হিমানি কাঁদছিল। তার মা যে আর বেশি দিন নেই এ কথা বোধহয় সে বুঝতে পেরেছিল। দেখলুম সে ঘাড় হেঁট করে চোখে আঁচল দিয়ে কাঁদছে, আর মতিলাল গুনগুন করে কি বলে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমরা সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছি তা তাদের দুজনের একজনও টের পায়নি। কিছুক্ষণ এইভাবে কাটবার পর হিমানি সেই অশ্রুসিক্ত আঁচলখানা গলায় জড়িয়ে হাঁটু গেড়ে মতিলালকে প্রণাম করে উঠে দাঁড়াল। আর মতিলাল হিমানির মুখখানা তুলে তার অধরোষ্টে গভীর চুম্বনের দাগ এঁকে দিলে। চাঁদের আলোতে মতিলালের মুখখানা ঝকঝক করছিল। তারই দেহের ছায়া হিমানির মুখের ওপর পড়ায় তার মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছিল না। অবর্ণনীয় সেই আলো আবছায়ার খেলা। দক্ষালয়ে যাবার আগে সতী যখন মহাদেবের পায়ে মাথা ঠেকিয়েছিলেন, অভিমান অপগত প্রিয়তমার প্রসন্ন মুখ দেখে ভোলানাথ বোধহয় এমনই বিহ্বল হয়েছিলেন। মৃত্যু যে সামনে এসে দাঁড়িয়েছে, সংহারের দেবতা মহেশ্বর সেদিন নিজেই তা দেখতে পাননি। হঠাৎ মুখ ফিরিয়ে মতিলাল আমাদের দেখতে পেয়ে হিমানিকে কি বললে। তারপরে আমাদের সঙ্গে কোনো কথা না বলেই তারা দূর দূর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। পরদিন সকালবেলা হিমানির মা অচৈতন্য হয়ে পড়লেন। সমস্ত দিন তার আর জ্ঞান এলো না। সন্ধ্যাবেলা আমি এবং নির্মল একবার বাড়ি ঘুরে এসে তাদের বাড়িতেই শুয়ে রইলুম। সেদিন আর কারুর ব্যস্ততা বা রাত জাগবার পালা নেই। রোগিণী সকলকেই অবসর দিয়েছেন। সকলেই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছে। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে যাওয়ায় রোগীর ঘরের জানলার ধারে গিয়ে দাঁড়ালুম। ঘরের এক কোণে একটি বাতি জ্বলছে। চারিদিক নিস্তব্ধ নিঝুম। সেই নিষ্ঠুর নিস্তব্ধতার মধ্যে রোগিণীর অন্তিম নিঃশ্বাস, জীবনগাথার শেষ রাগিনী তালে তালে ধ্বনিয়ে উঠছে। জানলায় মুখ দিয়ে ভেতরে দেখলুম মুমূর্ষুর শিয়রে বসে আছেন হিমানির বৃদ্ধা পিতামহী, আর তাঁর 2 পায়ের দুধারে বসে হিমানি ও মতিলাল। সেই দৃশ্য মনে পড়লে আজও আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে। সেই দৃশ্য দেখতে দেখতে আমার মনে হতে লাগলো যেন রোগিণীর মাথার কাছে রুদ্র ভৈরব তার গৈরিক নিশান নিয়ে এসে দাঁড়িয়েছে, আর পায়ের কাছে মন্মথ তার মকরকেতন ওড়াচ্ছে। সংহার ও সৃষ্টির 2 দেবতায় মিলে
উৎসব করে সেই পুণ্যবতীকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে চলেছে। আস্তে আস্তে সেখান থেকে সরে এসে আবার বিছানায় শুয়ে পড়লুম। পরদিন সকালে হিমানির মা মারা গেলেন। দিন দুয়েক পরে তার বাবা এসে তাদের নিয়ে চলে গেলেন। সেবারে ছিল আমার প্রবেশিকা পরীক্ষা। দিন কয়েক বই নিয়ে বসা গেল। পরীক্ষার পর মতিলালেরা কলকাতার বাসা তুলে দিয়ে তার বাবার কর্মস্থলে চলে গেল। মাস কয়েক মতিলালের আর কোনো খবর পাইনি। পরীক্ষায় পাশ করে আমরা কলেজে ঢুকলুম। মতিলালও পাশ করলে, কিন্তু সে আর কলকাতায় ফিরে এলো না। সেবার পুজোর ছুটির মধ্যে একদিন মতিলালের ছোট ভাই জ্যোতিলাল আমাদের বাড়িতে এসে হাজির। জ্যোতিলাল বললে, মা তোমায় একবার ডেকেছেন, আজই যাবে। খবর নিয়ে জানলুম যে তারা কলকাতায় মাসখানেকের জন্য একটা বাড়ি ভাড়া করে আছে। এখানে এসেই আমাকে খবর দিয়েছে। মাঠের আড্ডা তখনও পুরোদমে চলছে। সেদিন আর মাঠে না গিয়ে মতিলালদের ঠিকানায় গিয়ে হাজির হওয়া গেল। মতিলালের মা তো আমায় দেখেই কাঁদতে আরম্ভ করলেন। তার চোখে জল দেখে আমিও চমকে উঠলুম। তবে কি মতিলাল নেই? তবুও জিজ্ঞাসা করলুম, মতিলাল কোথায়? মা বললেন, আজ 2 মাস হলো সে কোথায় চলে গেছে, সেই থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে একেবারে দমে গেলুম। জিজ্ঞাসা করলুম, ঝগড়াঝাটি কিছু হয়েছিল নাকি? ঝগড়া হয়নি। সেই হিমানি ছুরিকে তোমার মনে আছে? তাকে নিয়ে সে পালিয়েছে। তারা নিশ্চয়ই কলকাতাতেই কোনো জায়গায় আছে। তোমরা তাকে খুঁজে বের করো বাবা। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো, তা না হলে আমি বাঁচব না। মতিলালের মার কাছ থেকে যতখানি সংবাদ সংগ্রহ করা গেল, তার তাৎপর্য হচ্ছে এই যে হিমানির মার মৃত্যুর বোধহয় মাস দুয়েক পরেই তার বাবা আর একটি তরুণীর পানিপীড়ন করেছেন। ইতিমধ্যে হিমানির সঙ্গে কলকাতায় মতিলালের পত্র ব্যবহার চলছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে যাবার কিছুদিন পরেই একদিন সকালবেলা দেখা গেল যে মতিলাল ও হিমানি দুজনেই অন্তর্ধান করেছে। তখনই মাঠে গিয়ে সংবাদটা প্রচার করা গেল। তখন ফুটবল খেলা শেষ হয়ে গানের আসর বসেছে। মতিলালের কথা শুনে মাঠশুদ্ধ ছেলে চেঁচিয়ে উঠল, জয় মতিলালের জয়। ঠিক হলো পরদিন থেকেই তার খোঁজ শুরু হবে। দিন দশেক আতিপাতি করে খুঁজে মতিলালকে ঠিক ধরে ফেলা গেল। বেলেঘাটা অঞ্চলে একটা খোলার ঘর নিয়ে সে আর হিমানি বাস করছিল। হিমানিকে আমরা মতিলালের মতো নাম ধরেই ডাকতুম, কিন্তু এবার দেখা হওয়ার পরে আমরা তাকে বৌদি বলে ডাকতে আরম্ভ করলুম। আমার মুখে বৌদি ডাক শুনে প্রথমে সে লজ্জায় লাল হয়ে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই সে সংকোচ কাটিয়ে হিমানি এমন ব্যবহার করতে লাগলো যেন এই ডাকেই সে চিরদিন অভ্যস্ত। পরামর্শ শুরু হয়ে গেল। অবশ্যই আমাদের এই পরামর্শ সভায় হিমানিও এসে বসল। প্রথমেই উঠল গ্রাসাচ্ছাদনের কথা। হিমানি ও মতিলালের কাছে যা ছিল তা রেল ও গাড়ি ভাড়া, তার উপরে নতুন সংসার পাতা, 2 মাসের 2 টাকা করে ঘর ভাড়া আর খাওয়ায় প্রায় সব নিঃশেষ হয়ে এসেছিল। হিমানি হিসাব করে বললে মাসে 10টা টাকা হলে তাদের খাওয়া ও বাড়ি ভাড়া চলে যেতে পারে। আমি আর নির্মল দুজনে এই 10 টাকার ভার নিলুম, কারণ মতিলাল বললে যে বাড়িতে ফিরে যাওয়া তার পক্ষে অসম্ভব। হিমানিকে ফেলে সে কি করে বাড়ি যাবে? মনে হলো সত্যিই তো, হিমানিকে ফেলে মতিলাল কি করে বাড়ি যেতে পারে। কয়েকদিন পর মতিলালের মার সঙ্গে গিয়ে দেখা করলুম। ছেলেকে দেখবার আশায় তিনি দিন গুনছিলেন। তাকে বললুম, আজ কলেজ থেকে বাড়ি ফিরবার সময় পথে মতিলালের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। মতিলালের মা যেন হাতে স্বর্গ পেলেন। তিনি বললেন, তাকে ধরে নিয়ে আসতে পারলি নে? সে চেষ্টা অনেক করেছিলুম, কিন্তু কিছুতেই সে এলো না। কি বললে সে? সে বললে হিমানিকে ফেলে কি করে আমি বাড়ি যাব। আমার সঙ্গে যদি তাকেও তাঁরা স্থান দেন তাহলে যেতে পারি। আমার কথা শুনে তার চোখ দুটো জলে ভরে উঠল। রুদ্ধ কণ্ঠে তিনি বললেন, তা কি করে হবে বাবা? তোমরা তো লেখাপড়া শিখেছ, বুদ্ধি বিবেচনাও আছে। গেরস্তর সংসারে হিমানিকে কি করে ঠাঁই দিই?
মতিলালের মার পরে আরও অনেকের মার মুখেই এরকম কথা শুনেছি বটে, কিন্তু কেন যে গৃহস্থর সংসারে তাদের স্থান হতে পারে না তা কখনো বুঝতে পারিনি, আজও বুঝতে পারি না। তার কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইলুম। কিছুক্ষণ পরে তিনি জিজ্ঞাসা করলেন, হতভাগা কোথায় আছে? বললুম অনেক চেষ্টা করেও তার ঠিকানাটা বার করতে পারলুম না। সে বললে কলেজে গিয়ে এক সময় তোর সঙ্গে দেখা করব। সেই ছুরিটা সঙ্গে আছে তো? কথাটা শুনে ভারী হাসি পেল। অন্যদিকে মুখ ফিরিয়ে ঘাড় নেড়ে জানালুম, হ্যাঁ আছে। একবার তাকে কোনো রকমে আমার কাছে ধরে নিয়ে আসতে পারিস? চেষ্টা করে দেখব বলে সেদিন তার কাছে বিদায় নেওয়া গেল। পরদিন বেলেঘাটার সেই প্রাসাদে আবার আমাদের পরামর্শ সভা বসল। হিমানীকে ফেলে মতিলালের একলা বাড়িতে ফিরে যাওয়া অসম্ভব। অনিশ্চিত অদৃষ্ট সাগরে তারই মুখ চেয়ে যে ভেলা ভাসিয়েছে, তাকে ফেলে এমন করে সে ঘরের সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্যে ফিরে যাবে? একদিন মতিলালের মাকে বলে ফেলা গেল, আচ্ছা, হিমানীকে স্থান দিতে আপনাদের আপত্তি কি? কথাটা শুনে তিনি অদ্ভুত একরকমের দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে রইলেন। সে দৃষ্টির অর্থ, ও তোমরাও বুঝি ওই দলের? কিছুক্ষণ পরে তিনি বললেন, হিমানি কি সম্পর্কে আমাদের এখানে থাকবে? সে যদি মতিলালের সঙ্গে না গিয়ে অন্য কারোর সঙ্গে যেত তাহলেও নয় কথা ছিল। আমার এখনো একটি ছেলে মেয়েরও বিয়ে হয়নি। আবার কিছুক্ষণ পরে একটু শ্লেষের সঙ্গে বললেন, হিমানি নিজের বাড়িতেই কি তার আর স্থান হবে? তোমরা তো তার শুভার্থী, একবার চেষ্টা করে দেখো না। সেদিন সন্ধ্যাবেলা এই কথা শুনে হিমানী বললে, আমাকে বাড়িতে ফিরিয়ে নিলেও আমি যাব না। মতিলাল বললে, এই তোরা আর মার কাছে যাস নে। আমরা মতিলালের মার সঙ্গে দেখা করা বন্ধ করে দিলুম। পুজোর পরে কলেজ খুললে একদিন খোঁজ নিয়ে জানতে পারলুম তাঁরা কলকাতা থেকে চলে গিয়েছেন। মতিলাল দিব্যি সংসার করতে লাগলো। সে সমস্ত দিন চাকরির সন্ধানে ঘোরে। সন্ধ্যার সময় মাঠে এসে জোটে। সন্ধ্যার পরে আমি আর নির্মল তার সঙ্গে বেলেঘাটায় সেই প্রাসাদে গিয়ে ঘণ্টাখানেক গল্পগুজব করে ফিরে আসি। এমনি কিছুদিন যায়। মতিলাল ইতিমধ্যে একটি ছেলে পড়ানোর কাজ জুটিয়েছিল। মাস দুয়েক পরে সে কাজটা আবার চলে গেল। 5 টাকা করে 2 মাসের মাইনেতে তাদের জোড়া দুয়েক কাপড় হলো। তাছাড়া আমাকে ও নির্মলকে একদিন হিমানী নেমন্তন্ন করে মাংস রেঁধে খাওয়ালে। বছরখানেক এইভাবে কাটাবার পর একদিন বিকেলে মতিলাল বললে, ওহে, এই বেড়ে একটা মতলব ঠাউরানো গিয়েছে। মতিলালেরা যে জায়গাটায় থাকতো তার চারিদিকে ছিল ব্যবসাদার আড়তদারদের বাস। এদের কারো কারো সঙ্গে তার খাতিরও জন্মেছিল। মধ্যে মধ্যে 2-1 খাতা লিখে, ইংরেজিতে চিঠি লিখে সে টাকাটা শিখেটা উপায়ও করত। মতলব ঠাউরানোর কথা শুনে আমরা মনে করলুম তার মাথায় বুঝি কোনো ব্যবসা বুদ্ধি চেপেছে। সে বললে, হ্যাঁ দেখো, আমার অভাবে মা বাবা ভাই বোন সবাই কষ্ট পাচ্ছে, তা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু একটা কাজ করলে তারা হিমানীকে শুদ্ধ বাড়িতে স্থান দিতে কোনো আপত্তি করবেন না। হিমানীরা আমাদের স্বজাত। আমি মতলব করেছি তাকে বিয়ে করে একদিন দুম করে দুজনে বাড়িতে গিয়ে হাজির হব। ছেলের বউকে তো আর বাপমা ফেলতে পারবে না। ঠিক মনে হলো চাঁদমুখের প্রভাব মতিলালের সাংসারিক বুদ্ধিকে এখনো ম্লান করতে পারেনি। আমরা তাকে উৎসাহ দিলুম, লাগিয়ে দাও বিয়ে, আমরাও যাব তোমার সঙ্গে। আমাদের উৎসাহে হিমানী ও মতিলাল দুজনের উৎসাহও গেল বেড়ে। অনেকদিন পরে আবার একটা নতুন উত্তেজনা পেয়ে আমরা মেতে উঠলুম। মতিলাল কোথা থেকে পুরোহিত জোগাড় করে আনলে। বরকর্তা ও কন্যাকর্তার শূন্য আসন শাস্ত্রের মন্ত্রে পূর্ণ হয়ে উঠল। টাকা কড়িরও বিশেষ অভাব হলো না। নির্মলের ছিল সোনার হাতঘড়ি, আর আমার ছিল সোনার বোতাম ও আংটি। তাছাড়া 2-4খানা বইও হকারের দোকানে চলে গেল। শুভ দিনক্ষণে হিমানীর সঙ্গে মতিলালের বিয়ে হয়ে গেল। মতিলাল তার বাবাকে চিঠি লিখলে, হিমানী এখন আমার স্ত্রী, আপনার পুত্রবধূ। তাকে গৃহে স্থান দিতে আশা করি আপনাদের কোনো আপত্তি হবে না। আমরা শিগগিরই বাড়ি যাব।
দিন 15 চলে গেল, কিন্তু মতিলালের চিঠির কোনো জবাব এলো না। চিঠির জবাব না আসাতে মতিলাল ও হিমানি দুজনেই মুচড়ে পড়তে লাগল। সেই কঠোর দারিদ্র্য বোধহয় আর তাদের সহ্য হচ্ছিল না। আরও দিন 15 কেটে যাবার পরও যখন তার বাবার কাছ থেকে কোনো উত্তর এলো না, তখন একদিন মতিলাল বললে, না আসুক জবাব, চলো বেরিয়ে পড়া যাক, তারপরে যা হবার তাই হবে। আমরাও রাজি। বেনারস কলেজের সঙ্গে ফুটবলের ম্যাচ আছে বলে বাড়ি থেকে 3 দিনের ছুটি নিয়ে একদিন রাত্রে 9:30 গাড়িতে মতিলাল ও হিমানিকে নিয়ে ট্রেনে উঠে পড়া গেল। যখন ট্রেন থেকে স্টেশনে নামলুম, তখন রাত্রি শেষ হতে বোধহয় ঘণ্টাখানেক দেরি। ভোর হওয়ার পর একখানা গাড়ি ভাড়া করে মতিলালদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা গেল। শহর স্টেশন থেকে মাইল 4-5 দূরে। ঢিকোতে ঢিকোতে প্রায় ঘণ্টাখানেক বাদে গাড়ি গিয়ে তাদের বাড়ির কাছে পৌঁছল। বাড়ির দরজায় মতিলালের একটি বোন দাঁড়িয়েছিল। সে আমাদের দিকে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে ছুটে বাড়ির মধ্যে ঢুকে গেল। হিমানিকে নিয়েই ভেতরে যাওয়া হবে কিনা তারই পরামর্শ চলছে। এমন সময় বাড়ির মধ্যে মতিলালের বাবার চিৎকার শুনতে পাওয়া গেল। আমরা স্থির করলুম আপাতত হিমানি গাড়িতেই বসে থাক, ঝড়ের প্রথম ঝাপটাটা কেটে যাবার পর তাকে নিয়ে যাওয়া যাবে। গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকে পড়া গেল। আগে নির্মল, তারপরে আমি, তারপরে মতিলাল। কিন্তু বেশি দূর অগ্রসর হতে হলো না। মতিলালের বাবা হনহন করে বাইরের দিকে এগিয়ে আসছিলেন। তার পেছনে তার ভাই বোনের দল উৎসাহের আবেগে চঞ্চল হয়ে ছুটে আসছে। এই অবস্থায় 2 শোভাযাত্রায় সংঘর্ষ বাঁধল। মতিলালের বাবা বললেন, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, অমন ছেলের মুখ দর্শন করতে চাই না। ভদ্রলোককে আমরা বোঝাতে লাগলুম, কিন্তু তিনি সেসব কথা কানে না তুলে আমাদেরও গালাগালি দিতে আরম্ভ করলেন। তার এক কথা, হিমানিকে ছেড়ে চলে এসো, আমি মেয়ে ঠিক করেছি, তাকে বিয়ে করো, তবেই এ বাড়িতে তোমার স্থান হবে। মতিলাল একধারে ম্লান মুখে দাঁড়িয়ে রইল। পিতার সহস্র কর্কশ কথার একটি জবাবও সে দিলে না। ভাই বোনেরা একে একে তাদের বাবার পেছন থেকে এগিয়ে এসে তাকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো। সবচেয়ে ছোটটি মতিলালের একটা আঙুল ধরে নাড়তে আরম্ভ করে দিলে। ঘণ্টাখানেক অবিশ্রান্ত গালাগালি শোনার পর মতিলাল ধরা গলায় আমাদের বললে, এই চলো যাই। আমরা ফিরলুম। তার বাবা চিৎকার করে উঠলেন, দাঁড়াও, ওকে না ত্যাগ করলে আমার বিষয়ের একটি পয়সাও তোমাকে দেব না, মনে থাকে জানো। কথাটা শুনে মতিলালের ম্লান মুখে একটুখানি হাসি ফুটে উঠল। অপূর্ব সে হাসি। তার কথার কোনো উত্তর না দিয়ে সে আমাদের বললে, চলো যাই, হিমানি অনেকক্ষণ একলা বসে আছে। আমরা ধীরে ধীরে বাইরে এসে একে একে গাড়িতে উঠে বসলুম। মতিলালের ভাই বোনেরা ভিড় করে বাড়ির দরজায় এসে দাঁড়ালো। তাদের সবার চোখেই অশ্রু ভারাক্রান্ত। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ এই নিস্তব্ধতা ভেঙে দিয়ে দড়াম করে ওপরকার একটা জানলা খুলে গেল। জানলায় বোধহয় মতিলালের মা এসে দাঁড়ালেন, কিন্তু আমরা কেউ আর গাড়ি থেকে মুখ বাড়ালুম না। কয়েক মুহূর্ত বাদে হিমানি বলে উঠল, ঠাকুরপো, ওই যে দেখছো বাড়িটা, যেটার দরজায় তালা লাগানো, ওইটা আমাদের বাড়ি। তারপরেই মতিলালের দিকে ফিরে সে হাসতে হাসতে বললে, তাড়িয়ে দিলেন তো? তুমিও না যেমন, কোনো বাপ মা কখনো এরকম ছেলেকে ঘরে নিতে পারে? কি বলো ভাই খুশি ঠাকুরপো? নির্মল খুব হাসত বলে হিমানি তাকে খুশি ঠাকুরপো বলে ডাকত। নির্মল বললে, আমি যদি বাপ হতুম তাহলে নিশ্চয়ই পারতুম। হিমানি আবার মতিলালের দিকে ফিরে বললে, দেখো, তুমি ওরকম মুখ করে থাকলে আমার ভারী খারাপ লাগে। আমি কিন্তু এক্ষুনি কেঁদে ফেলবো, তখন তোমরা 3 জনে মিলে আমায় থামাতে পারবে না। হিমানির 2 চোখ অশ্রুতে ভরে উঠল। মতিলাল গাড়ি থেকে একবার মুখ বাড়িয়ে গারোয়ানকে বললে, এই স্টেশন চলো। গাড়ি চলতে আরম্ভ করতেই মতিলাল হিমানিকে বললে, আমাদের তাড়িয়ে দিয়েছে বলে আমার কোনো দুঃখ হয়নি। আমরা তো সমস্ত দুঃখকে বরণ করেই নিয়েছি হিমানি। হিমানির চোখের জল এক নিমেষে অপসারিত হয়ে গেল।
সে তার চোখ দুটোকে বড় বড় করে বললে, তবে তুমি অমন মুখ করে রয়েছো কেন? মতিলাল বললে, আমার দুঃখ এই যে আমাদের জন্যে বন্ধুরা মিছিমিছি বাবার কাছে কতকগুলো গালাগালি খেলে। মতিলালের বাবার গালাগালিতে আমাদের মনের মধ্যে যতটুকু গ্লানি জমা হয়ে উঠেছিল, হিমানির হাসির আঘাতে স্টেশনে পৌঁছবার আগেই তা উড়ে গেল। যেমন হাসতে হাসতে আমরা বেরিয়েছিলুম, পরদিন সকালে আবার তেমনি হাসতে হাসতে আমরা তাদের বেলেঘাটার সেই খোলার বাড়ির দরজায় গাড়ি থেকে নামলুম। এই ব্যাপারে দিন 10-12 পরে একদিন বিকেলে মতিলালের বাড়িতে গিয়ে দেখি নির্মল মুখখানি চুন করে একখানা জলচৌকির ওপরে বসে আছে। এক কোণে হিমানি দাঁড়িয়ে, তার মুখে হাসির রেখা তখনও মিলিয়ে যায়নি, আর মতিলাল গম্ভীর হয়ে খাটের ওপরে বসে। ঘরে ঢুকেই বুঝতে পারলুম একটা কিছু হয়েছে। জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি? নির্মল হিমানির দিকে হাত বাড়িয়ে বললে, ওই জিজ্ঞাসা কর ওদের। হিমানিকে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে বৌদি? কি আবার হবে? নির্মল ঝেড়ে ফুঁড়ে ঠিক হয়ে বসতে বসতে বললে, এই আমরা এখানে আসি, ওদের সেটা ইচ্ছা নয়। দেখো খুশি ঠাকুরপো, যা তা বলো না বলছি, তাহলে এই পাখা পেটা খাবে। আমি তাই বলেছি? নির্মল গম্ভীরভাবে বললে, তা না তো কি, যা বলেছ তার সরল অর্থ ওই। হিমানি এবার আমার দিকে চেয়ে বললে, আচ্ছা ঠাকুরপো তুমিই বলো। আমি বললুম, ব্যাপারটা কি হয়েছে খুলেই বলো না চাই। মতিলাল এতক্ষণ চুপ করেছিল, এবার সে বললে, আচ্ছা আমিই বলছি। মতিলালের কথা শুনে নির্মল মুখ তুলে তার দিকে চাইলে, কিন্তু তার চোখ দুটো অশ্রুভারে তখনই নুয়ে পড়ল। সে অন্যদিকে মুখখানা ফিরিয়ে নিলে। মতিলাল বললে, আমি আর হিমানি স্থির করেছি যে তোমাদের কাছ থেকে আর অর্থ সাহায্য নেব না। এই অবধি বলে মতিলাল চুপ করলে। আমাদের কারুর মুখ দিয়েই আর কোনো কথা বেরুল না। মতিলালও চুপ করে রইল। হেমন্তের সন্ধ্যা তার অন্ধকারের সঙ্গে রাশি রাশি ধোঁয়া নিয়ে ছোট্ট সেই খোলার ঘরখানার ভেতরে এসে জমা হতে লাগলো। তারই মধ্যে বসে বসে আমার মনে হতে লাগলো, একদিন প্রখর দিবালোকে আমরা যে এই 4টি বন্ধু পরস্পরের কাছাকাছি হয়েছিলুম, এই অন্ধকারের মধ্যে বুঝি সেই বন্ধনের গ্রন্থি ছিন্ন হয়ে গেল। অনেকক্ষণ এইভাবে কেটে যাবার পর নির্মল বলে উঠল, এই বাতিটা জ্বালো বৌদি। এই যে জালি। হিমানির কণ্ঠস্বর ভারী, বেশ বুঝতে পারা গেল অন্ধকারে সে কাঁদছিল। বাতিটা জ্বালবার পর মতিলাল বললে, এর জন্যে তোমরা দুঃখ করো না বন্ধু। আমি হিমানির জন্য ও হিমানি আমার জন্য কতখানি সহ্য করতে পারে তা অভাবে না পড়লে তো বুঝতে পারবো না। হিমানিকে পাওয়ার সুখ আমি সম্পূর্ণরূপে উপভোগ করতে কিছুতেই পাচ্ছি না, যতক্ষণ না তাকে পাওয়ার দুঃখটাও ভোগ করছি। এতে তোমরা ক্ষুণ্ণ হয়েও না, তাহলে আমরা দুজনেই মর্মান্তিক দুঃখ পাব। সেদিন এ সম্বন্ধে আর আমাদের কোনো কথা হলো না। বাড়ি ফেরবার সময় সমস্ত পথটা মতিলালকে গালাগালি দিতে দিতে ফেরা গেল। তখন মাসের শেষ, বাড়ি ভাড়া দেবার সময়। আমি আর নির্মল স্থির করলুম যে চুপি চুপি তাদের ওখানে গিয়ে বাড়িওয়ালাকে ঘর ভাড়াটা দিয়ে হিমানির সঙ্গে দেখা না করেই পালিয়ে আসব। ঠিক করা হলো যে দুপুরবেলায় গিয়ে কাজটি সেরে আসতে হবে, কারণ সে সময় মতিলাল বাড়িতে থাকে না। দুই বন্ধু দুপুরবেলা মতিলালের বাড়িতে গিয়ে সোজা একেবারে বাড়িওয়ালার ঘরে গিয়ে ওঠা গেল। বাড়িওয়ালা আমাদের প্রস্তাব শুনে হেসে বললে, তাঁরা তো কাল বাড়ি ভাড়া চুকিয়ে দিয়ে চলে গেছেন। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলুম, কোথায় গেল তারা, কেন গেল তারা? বাড়িওয়ালা তার আন্দাজ মতো 2-1টা জায়গার নাম করলে। তখনই দুজনে ছুটলুম সেখানে। বস্তির পর বস্তি আঁতিপাতি করে খুঁজে বেড়ালুম, কিন্তু মতিলাল ও হিমানির কোনো সন্ধানই পেলুম না। মতিলাল কেন আমাদের ছেড়ে চলে গেল? না হয় সে আমাদের সাহায্য নাই নিত। এই নির্বান্ধব শহরে আমাদের চেয়ে বন্ধু সে কোথায় পাবে? পরদিন থেকে আমি আর নির্মল মাঠে যাওয়া বন্ধ রেখে
কলকাতা শহরের বস্তিতে বস্তিতে সেই পলাতক বন্ধু আর বান্ধবীর সন্ধানে ঘুরে বেড়াতে লাগলুম। 1 মাস অবিশ্রান্ত চেষ্টা করেও তাদের কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে আবার একদিন সন্ধ্যাবেলায় মাঠে ফিরে এলুম। মাঠের সেদিনকার অবস্থা আজও স্পষ্ট মনে পড়ে। সেখানে গিয়েই বুঝতে পারলুম একটা বিষাদের ছায়া সেখানকার অনাবিল আনন্দকে ম্লান করে ফেলেছে। ফুটবল খেলা বন্ধ, গানও বন্ধ। বন্ধুরা এক কোণে ম্লান মুখে বসে রয়েছে। মাঠের ঠিক মাঝখানেই দেখি একটা বড় গোছের হোগলার ঘর উঠেছে। এখানে সেখানে চারিদিকে লম্বা লম্বা গর্ত। সংবাদ পাওয়া গেল যে যারা জমিটা কিনেছে তারা বাড়ি তুলছে। মাস 2 মধ্যেই সেখানে বড় বাড়ি তৈরি হবে। চোখের সামনে প্রতিদিন একখানার পর একখানা ইট গেথে মিস্ত্রিরা সেখানে দালান তুলতে লাগল। বন্ধুবান্ধবেরা একে একে আসা বন্ধ করতে লাগল। দেখতে দেখতে আমাদের কৈশোরের স্মৃতির ওপরে বিরাট প্রাসাদ তৈরি হয়ে গেল। মাঠের আড্ডা উঠে যাওয়ার পর কিছুদিন আমরা এখানে সেখানে জমায়েত হতে লাগলুম, কিন্তু আড্ডা আর তেমন জমল না। বছরখানেকের মধ্যেই আমরা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়লুম। তারপরে জীবনে কতবার চাঁদ উঠল, কত চাঁদ মুখ দেখলুম তার ঠিকানা নেই। অভিজ্ঞ সংসার দেখিয়ে দিলে চাঁদে রয়েছে কলঙ্ক, আর চাঁদ মুখ, যাক, সে কথা আর তুলে কাজ নেই। মাঠের আড্ডা উঠে যাওয়ার বোধহয় 15-20 বছর পরে নানা ঘাটের জল খেয়ে তখন এক মাসিক পত্রের সম্পাদকীয় বৈঠকে বেশ কায়েমি হয়ে বসা গিয়েছে। এই সময় একদিন সন্ধেবেলা সম্পাদক মশাই একটি নতুন লোককে আড্ডায় নিয়ে এসে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তোমরা কবি শশী শেখরের এত প্রশংসা করো, ইনি সেই কবি শশী শেখর। ভদ্রলোক সভাস্থ সবাইকে নমস্কার করে অতি সংকুচিতভাবে ফরাসের একটি কোণে গিয়ে বসে পড়লেন। কবির চেহারাটি যেমন সচরাচর হয়ে থাকে, অর্থাৎ মোটেই কবিজনোচিত নয়। মাথার চুল কদম ছাঁট, পরনে একখানা ময়লা ধুতি, অঙ্গে একটা আধময়লা জামা, সেটা না পাঞ্জাবি, না শার্ট, না কোট। পায়ের জুতো জোড়া ছেঁড়া, শত তালি হলেও জুতোর মালিক যে শৌখিন তা জুতোর আকৃতি দেখলেই বুঝতে পারা যায়। মাথার চুল কতকগুলো পেকে গিয়েছে, বেশ বুঝতে পারা যায় যে দুর্দশায় পেকে গিয়েছে। মুখের চেহারাও তার অঙ্গের জামা কাপড়েরই সামিল। দাড়ি গোঁফ বোধহয় মাসখানেক আগে কামানো হয়েছিল। লোকটি খাটে বসে আসরের চারিদিকে চেয়ে আমার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে। তার চোখের ওপর চোখ পড়তেই আমার মনে হলো যেন মুখখানা কোথায় দেখেছি। যতই তার মুখের দিকে চাই ততই মনে হয় যেন এই মুখ পরিচিত। গৃহপ্রত্যাগত প্রবাসী ঘরে ফিরে তার বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে যেমন করে তার হারানো রতন খুঁজে বেড়ায়, আমিও তেমনি স্মৃতির ধ্বংসস্তূপে আমার ছেলেবেলাকার বন্ধুদের মুখগুলো খুঁজতে লাগলুম। কে কে এই কবি শশী শেখর? আড্ডা ভাঙবার কিছু আগে নবাগত কবি সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিলে। তারপরে গুটি গুটি আমার কাছে এসে বললে, আমায় চিনতে পারলে না তো? চিৎকার করে উঠলুম, মতিলাল? হ্যাঁ, চিনেছ। মতিলালকে ধরে বসালুম, কিন্তু সেদিন তার বড্ড তাড়া ছিল বলে আর বসতে পারলে না। পরের দিন আসবে বলে চলে গেল। পরের দিন তার অপেক্ষায় উৎকণ্ঠিত চিত্তে বসে রইলুম, কিন্তু সে এলো না। তারপরের দিন আড্ডা ভাঙবার কিছু আগে মতিলাল এসে হাজির। মতিলালকে কাছে বসালুম। সে ছদ্মনামে কবিতা লেখে। সকালে দৈনিক একখানা বাংলা কাগজে চাকরি করে, মাইনে 50 টাকা, কিন্তু 3 মাস অন্তর 1 মাসের মাইনে পায়। সন্ধ্যাবেলায় 2 জায়গায় ছেলে পড়ায়, সেখান থেকে 30 টাকা পায়। আড্ডা ভেঙে যাবার পর রাস্তায় এসে তাকে জিজ্ঞাসা করলুম, কোন দিকে যাবে? মতিলাল উত্তর দিকের একটা রাস্তা দেখিয়ে দিয়ে বললে, এই দিকে। বললুম, চলো, আমিও ওই দিকে যাব। দুজনে পাশাপাশি অনেকক্ষণ ধরে নীরবে চলবার পর অত্যন্ত সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলুম, বৌদি কোথায়?
মতিলাল একটু হেসে বললে, তাকে মনে পড়ে? আর সামলাতে পারলুম না, বলে ফেললুম, রাস্কেল, ছোট লোক, বর্বর, অকৃতজ্ঞ। মনে পড়ে? আমাদের বন্ধুত্বের যা প্রতিদান তুমি দিয়েছ, তাতে তোমাদের কথা আর মনে না রাখাই উচিত। রাগের ঝোঁকে তাকে আরও অনেক কথা বলে ফেললুম, কিন্তু সে একটি কথারও উত্তর না দিয়ে চুপ করে সমস্তটা শুনে গেল। আমার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর ধরা গলায় মতিলাল জিজ্ঞাসা করল, নির্মল কোথায়? কেমন আছে সে? নির্মল চলে গিয়েছে। সে আজ 5-6 বছরের কথা। মতিলাল আর কোনো প্রশ্ন করলে না। কিছুক্ষণ পরে আবার আমি জিজ্ঞাসা করলুম, বৌদি কোথায়? এখানেই আছে, দেখবে তাকে? নিশ্চয়ই। কোথায়? কত দূরে তোমার বাড়ি? বাড়ি এখান থেকে অনেক দূরে, সেই বাগবাজারের গঙ্গার ধারে। আজ রাত্রি হয়ে গিয়েছে, কাল সন্ধেবেলায় এসে তোমায় নিয়ে যাব। সেদিনকার মতো বিদায় নেওয়া গেল। পরদিন সন্ধ্যার সময় মতিলাল এসে বললে, চলো। শহরের এক কোণে বাগবাজারের গঙ্গার ধারে একখানা বাড়ি। পথটা অত্যন্ত সরু, দূরে দূরে গ্যাস জ্বলছে। হেমন্তের শীতল আবহাওয়ায় উনুনের ধোঁয়াগুলো আটকা পড়ে পথের মধ্যে ভিড় করে আছে। 20 বছর আগে এমনি এক সন্ধ্যায় বেলেঘাটার সেই খোলার ঘরে হিমানির সঙ্গে শেষ দেখা হয়েছিল। ঘরের মধ্যে আসবাবপত্র কিছু নেই বললেই হয়। এক কোণে একটি ছোট বিছানা পাতা, সেখানে গলা অবধি চাদর ঢাকা দিয়ে কে শুয়ে আছে। ঘরে ঢুকে মতিলাল বিছানার কাছে এগিয়ে গিয়ে বললে, ওগো, এই চেয়ে দেখো কে এসেছে। বিছানার কাছে এগিয়ে গিয়ে দেখি সেখানে হিমানি শুয়ে রয়েছে। তপ্ত কাঞ্চনের মতো রং তার একেবারে কালি বর্ণ, পরিপূর্ণ নিটোল অঙ্গ একেবারে কঙ্কালে পরিণত। তার সেই মূর্তি দেখে আমি একেবারে শিউরে উঠলুম। একবার সন্দেহ হলো, নিশ্চয়ই এ অন্য আর কেউ। হিমানি চোখ দুটো তুলে আমার দিকে চাইলে, তারপর আস্তে আস্তে বললে, ঠাকুরপো, তোমাকে যে আর চেনা যায় না। সেদিন অনেক রাত্রে মতিলালের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলুম। হিমানির যক্ষা হয়েছে, সে আর বাঁচবে না। মতিলাল বললে যে তার মুখ দিয়েও কয়েকবার রক্ত উঠেছিল। হিমানি যে তার আগেই যাচ্ছে, এইটাই তার মস্ত সান্ত্বনা। পরদিন থেকে নিয়ম করে তাদের ওখানে যেতে আরম্ভ করলুম। সকালবেলা আমি যাবার পর মতিলাল বেরোয় খবরের কাগজের চাকরি করতে। বেলা 12টার সময় সে কাজ সেরে ফিরলে পর আমি বাড়িতে ফিরি। বিকেলে আমি গেলে সে ছেলে পড়াতে যায়, সন্ধ্যার পর ফেরে। রাত্রি 10টা-11টা অবধি সেইখানে থেকে আমি বাড়ি ফিরি। হিমানিকে চিকিৎসা করছিল একজন কবিরাজ। ডাক্তার দেখাতে বিস্তর পয়সা খরচ। খবরের কাগজের আপিস থেকে মাসে মাসে মাইনে পাওয়া যায় না। ছেলে পড়িয়ে যা 30 টাকা পাওয়া যায় তাই এখন তাদের সম্বল। এই দুঃসময় মতিলাল আমার কাছে সাহায্য চাইলে, কিন্তু আমারও তখন দেবার কিছুই নেই। একদিন মতিলালকে সাহায্য করতে চেয়েছিলুম, সে তা নেয়নি। আজ সে সাহায্য চায়, কিন্তু তাকে দেবার কিছুই নেই। নির্মল ইহলোকে নেই, আমি আছি, কিন্তু সোনার বোতাম ও আংটি আর নেই। মাসখানেক এইভাবে কেটে গেল। হিমানি বেশ জানত সে ধীরে ধীরে মৃত্যুর মুখে এগিয়ে চলেছে। একদিন সন্ধ্যাবেলায় মতিলাল তখনও বাড়ি ফেরেনি। সমস্ত দিন টিপিটিপি বৃষ্টি পড়ায় শীতটা বেশ জোরে পড়েছে। হিমানি ইদানিং আর নিজে নড়তে চড়তে পারত না, তাকে পাশ ফিরিয়ে দিতে হয়। একখানা শত তালি দেওয়া লেপ তার অঙ্গে ঢাকা দিয়ে ধারগুলো মুড়ে দিচ্ছিল। এমন সময় ধীরে ধীরে সে বললে, ঠাকুরপো, তোমার হাতে এই সেবাটুকু পাবো বলেই বোধহয় এতদিন বেঁচেছিলুম। আমার উপরে আর রাগ নেই তো ভাই? আমি বললুম, রাগ তোমার উপর কোনোদিনই ছিল না বৌদি। আর কোনো কথা বলতে পারলুম না। হিমানি আরও কিছু শোনবার জন্য উৎসুক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পরে বললুম, তোমার চিকিৎসা না হলেও তবুও তো তুমি আমাদের সেবা পেলে, একবার আমাদের কথা ভেবে দেখো।
হিমানি বললে, মরতে আমার বড্ড ভয় করছে ভাই। তোমরা যদি আগে যেতে তাহলে আমার কোনো ভয় ছিল না। আমায় সেখানে একলা থাকতে হবে। মা গিয়েছেন বটে, কিন্তু বাবা যখন ক্ষমা করেননি তখন মা কি ক্ষমা করবেন? কিছুক্ষণ পরে সে উৎসাহ ভরে বলে উঠল, কিন্তু খুশি ঠাকুরপো আছে না সেখানে? ওহ, তবে কোনো ভাবনা নেই। সে ভারী অভিমানী। তা হোক। কই, তুমি তো অভিমান করে থাকতে পারোনি। পৌষের মাঝামাঝি একদিন সকালবেলা হিমানি বললে, ঠাকুরপো, আজ ভাই বিদায়ের দিন। আজ আর আমার জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। মনে হচ্ছে আজই দিন শেষের সঙ্গে সঙ্গে। হিমানি হাসি মুখে কথাটা আরম্ভ করেছিল, কিন্তু শেষ করবার আগেই তার দু চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তার হাত দুখানা আমার হাতের মধ্যে নিয়ে দেখলুম বরফের মতন ঠান্ডা, নাড়ি একেবারে শেষ অবস্থা। তার জন্য কয়েকদিন থেকে একটা ঝি রাখা হয়েছিল। তার তদবিরে হিমানিকে রেখে আমি ছুটলুম মতিলালের সেই খবরের কাগজের আপিসে। সেখানে গিয়ে দেখি মতিলাল একটা চেয়ারে উবু হয়ে বসে বনবন করে কি লিখে চলেছে। দুপাশে দুজন কম্পোজিটর দাঁড়িয়ে। একখানা কাগজ শেষ হতেই একজন সেটা তার হাত থেকে একরকম টেনে নিয়ে চলে গেল। সেই ফুরসতে একবার মুখ তুলে আমাকে দেখে সে বললে, কি খবর? বললুম, বৌদির অবস্থা খুব খারাপ বলে মনে হচ্ছে, শিগগির চলো, তোমাকে ডাকতে এসেছি। মতিলাল ততক্ষণে আর একখানা কাগজ টেনে লিখতে শুরু করে দিলে। তার কাণ্ড দেখে বললুম, কি কথার জবাব দিচ্ছ না যে বড়? মতিলাল হেসে লিখতে লিখতেই বলতে লাগলো, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর মস্ত একটা ভুল ধরে ফেলা গেছে, তারই একটা জবাব, আর জেনারেল ফ্রেঞ্চের সমন্বৈতিক চালের আর একটা মারাত্মক রকমের ত্রুটি। এই তার উপরে খানিকটা মন্তব্য লিখতেই হবে, মনিবের হুকুম। হ্যাঁ, আজকে কিছু পাওয়ার আশা আছে। লেখাগুলো যদি শেষ না করে যাই তাহলে সেগুলোও বালি পড়বে। তুমি বরং হিমানির কাছে গিয়ে বসো, আমি আসছি। তখনই আবার ছুটলুম হিমানির কাছে। আমায় দেখে সে জিজ্ঞাসা করলে, কোথায় গিয়েছিলে? বললুম, এইখানেই গিয়েছিলুম একটু। এদিকে 12টা বেজে গেল, তবুও মতিলালের দেখা নেই। আমি ব্যস্ত হচ্ছি দেখে হিমানি বললে, সে ঠিক আসবে, আমারই একটু কাজে গেছে। আরও কিছুক্ষণ কাটবার পর হিমানি হাঁপাতে হাঁপাতে বললে, ঠাকুরপো, তুমি বাড়ি থেকে চট করে ঘুরে এসো। যাও, আজকে আর অবাধ্য হইও না। সেখান থেকে বেরিয়ে মতিলালের আপিসের দিকে ছুটলুম। সেখানে গিয়ে দেখি মতিলাল নেই, ঘণ্টাখানেক আগে সেখান থেকে বেরিয়ে গেছে। নিজের বাসাতে এসে খেয়ে দিয়ে যখন তাদের সেখানে গিয়ে পৌঁছলুম তখন 3টে বেজে গিয়েছে। গিয়ে দেখি হিমানিকে একখানা লাল চওড়া পাড়ের শাড়ি পরানো হয়েছে। তার মাথায় একরাশ সিঁদুর, পায়ে আলতা, পা থেকে গলা অবধি ফুলে ঢাকা। খাটের কাছে গিয়ে দেখি হিমানির একখানা হাত মতিলালের হাতে, দুটি চোখ স্থিরভাবে মতিলালের দিকে চেয়ে আছে, আর তার 2 গাল বেয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছে। আমাকে দেখে মতিলাল বললে, এই বোধহয় মিনিট 5 হলো কণ্ঠরুদ্ধ হয়েছে। সেদিন দিনের আলো নিভে যাবার সঙ্গে সঙ্গে হিমানির অঙ্গ হিম হয়ে গেল। হিমানি মারা যাবার পরের দিন থেকে মতিলাল খবরের কাগজের চাকরিতে ইস্তফা দিয়ে সারাদিন বসে বসে কবিতা লিখতে আরম্ভ করে দিলে। মাস কয়েকের মধ্যে সে মোটা মোটা খান কয়েক খাতা কবিতায় ভরিয়ে ফেললে। আমি সেগুলোকে মাসিকপত্রে ছাপাতে চাইলে সে বলতো, না না থাক, ওগুলো অন্য দরকারে লাগবে। শ্রাবণ মাস নাগাদ, অর্থাৎ হিমানি মারা যাবার মাস 6 পরে, একদিন রক্ত বমি করে মতিলাল বিছানায় এলিয়ে পড়ল। তার অবস্থা দেখে তক্ষুনি ডাক্তার ডাকা হলো। ডাক্তার দিন কয়েক দেখে বললেন, ওষুধে কিছু হবে না, বিদেশে নিয়ে গিয়ে দেখতে পারেন। আমাদের এক বন্ধুর
সাঁওতাল পরগনার এক স্বাস্থ্যকর জায়গায় ছোট্ট একখানা বাড়ি ছিল। তাকে বলে কয়ে মতিলালের জন্য বাড়িখানা জোগাড় করা গেল। কিন্তু শুধু বাড়ি হলেই তো চলবে না, অর্থও কিছু চাই। মতিলাল বললে, এই আমার ওই কবিতাগুলো যদি বিক্রি করতে পারো তাহলে কিছু আসতে পারে। কবিতার খাতা কখানা বগলে নিয়ে বেরিয়ে পড়া গেল। কিন্তু কবিতার বই বিক্রি করতে এসেছি শুনে বইওয়ালারা তো হেসেই আকুল। 7 দিন প্রাণপণ চেষ্টা করে একজন বইগুলো নিয়ে দয়া করে 100টি টাকা দিলেন। এ ব্যক্তি বইয়ের কারবার করার আগে সাহিত্য চর্চা করত। মতিলালকে গিয়ে যখন সংবাদটা দিলুম তখন সে বললে, কেমন বলেছিলুম কি না, ওগুলো সময় ভারী কাজ দেবে। বললুম, আরও শখানেক টাকা চাই যে। মতিলাল বললে, হ্যাঁ ওইতেই হবে, আর লাগবে না। মতিলালকে নিয়ে যাওয়া গেল। সেই স্থানটি জনবিরল। পুজো ও শীতের সময় 2-4 জন লোক আসে, অন্য সব সময় প্রায় সমস্ত বাড়িতেই তালা লাগানো থাকে। সে সময়টা সেখানে বর্ষা নেমেছিল। বিকেলে রোজ 1 পশলা বৃষ্টি হয়ে চমৎকার আলো হতো। মতিলাল সেখানে 5 দিন বেশ রইল। 6 দিনের দিন থেকে তার রক্তবমি শুরু হলো। 2 দিন অনবরত বমি করে সে একেবারে অবশ হয়ে পড়ল। তারপর 2 দিন প্রায় নির্বাক অবস্থায় কাটিয়ে একদিন সকালে সে কথা বলতে আরম্ভ করলে। ইদানিং সে বেশি কথা বলতো না, কিন্তু সেদিন তার কথার পরিমাণ অস্বাভাবিক হয়ে উঠল। আমি শঙ্কিত হয়ে উঠলুম, কারণ হিমানি যেদিন মারা যায় সেদিন সেও ওই রকম কথা বলতে আরম্ভ করেছিল। বিকেলের দিকে সেদিন আর বৃষ্টি নামল না। মতিলাল বললে, আমায় বারান্দায় নিয়ে গিয়ে শুইয়ে দিতে পারো? বাড়িতে একটি মালি ছিল, তাকে ডেকে খাট সমেত মতিলালকে বারান্দায় নিয়ে যাওয়া হলো। বাড়ির কিছু দূরেই ছিল একটা শালবন। তারই মাথায় প্রকাণ্ড একখণ্ড কালো মেঘ এসে দাঁড়ালো, আর তারই মধ্যে বিজলির ছিনিমিনি খেলা চলতে লাগলো। মতিলাল আমার সঙ্গে কোনো কথা না বলে একদৃষ্টে সেই দিকেই চেয়ে রইল। সন্ধ্যার একটু পরেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। মতিলালকে ঘরের মধ্যে নিয়ে এসে দরজা জানলাগুলো বন্ধ করে দিলুম। দেখতে দেখতে প্রলয়ের নাচন শুরু হয়ে গেল। বাইরে আকাশ তার সম্পত্তি নিঃশেষ করে দিতে চায়, আর ঘরের মধ্যে মতিলালের মহাপ্রাণ সেই জীর্ণ পিঞ্জর ভেঙে বেরিয়ে আসতে চায়। ঘরে ও বাইরে সেই মহাপ্রলয়ের মধ্যে আমি একা হাঁপিয়ে উঠতে লাগলুম। রাত্রি তখন প্রায় 4টে। বাইরে বৃষ্টি থেমে গিয়েছে। এমন সময় মতিলাল হাঁপাতে হাঁপাতে বললে, বেশ কাটানো গেল পৃথিবীতে, কি বলো ভাই? এবার অশ্রু সংবরণ করা দুরূহ হয়ে উঠল। বললুম, তোমার মতো দুঃখ? মতিলাল আমার কথা থামিয়ে দিয়ে বললে, না না, দুঃখ আমি কিছুই পাইনি রে। আমাকে দুঃখ দেবার চেষ্টা সংসার করেছে বটে, কিন্তু তাতে আমার সুখের মাত্রা বেড়েই উঠেছে। মতিলালের কণ্ঠস্বর মিলিয়ে এলো। আমি ঝুঁকে পড়ে তার মুখের কাছে মুখ নিয়ে যেতেই একটুখানি হাসিতে তার মুমূর্ষু মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। সেই হাসি আর একবার তার মুখে দেখেছিলুম, যেদিন তার বাবা তাকে বিষয় থেকে বঞ্চিত করবার ভয় দেখিয়ে হিমানিকে ছেড়ে বাড়িতে ফিরে আসবার কথা বলেছিলেন। তখনও বুঝতে পারিনি যে সেই হাসিটুকুর অবকাশে তার প্রাণ বেরিয়ে গিয়েছে। চিৎকার করে ডাকলুম, মতিলাল! বাইরে একটা ভোরের পাখি জবাব দিলে, পিউ। তাড়াতাড়ি জানলাটা খুলে দিয়ে দেখি মতিলালের মুমূর্ষু মুখের শেষ হাসিটুকুর মতন একটুখানি আলোর রেখা পূব গগনে ফুটে উঠেছে।